সবাইকে শুভ দুপুর। আজকে আমাদের পরীক্ষার আগে যে লেকচারটি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে জিও টেক্সটাইল। আশা করি সবাই দেখতে পাচ্ছ। গালিফ, তুমি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ তো বোধহয়, না? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা যে সাবজেক্টটি পড়ছি আজকে সেটি হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল। টেকনিক্যাল টেক্সটাইলের একটি পার্ট সেটা হচ্ছে জিও টেক্সটাইল। তো এর আগে আমরা ইন্ট্রোডাকশন পড়েছি এবং সাথে মেডিকেল টেক্সটাইল পড়েছি। তো আজকে যে লেকচারটি হবে সেটা হচ্ছে জিও টেক্সটাইল। ওকে, তো এখানে কিছু জি স্যার। ছবি ছবি দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের, তারপর মাটির, ইত্যাদি ইত্যাদি। তো চলো একটু জেনে নেওয়া যাক তাহলে এই জিও টেক্সটাইলটা কি, সেটা কিভাবে কাজ করে। যেহেতু টেকনিক্যাল টেক্সটাইল গুলি আমাদের প্রথাগত টেক্সটাইলের বাইরে চলে এসেছে, সেজন্য আমরা একটু দেখি। তো জিও টেক্সটাইল কাকে বলছি আমরা? বলা হচ্ছে যে জিও টেক্সটাইল অবশ্যই একটা টেক্সটাইল, কিন্তু এটার একটা স্পেশাল ফিচার আছে। কি ফিচার? বলা হচ্ছে যে জিও টেক্সটাইল আর পারমিয়েবল ফেব্রিক্স which when used in association with soil have the ability of separate, filter, reinforce, protect or drain. দেখো, জিও টেক্সটাইল আর পারমিয়েবল ফেব্রিক্স অর্থাৎ যেটার ভিতর দিয়ে কোনো কিছু পাস হতে পারবে। কি কি পাস হতে পারবে? যেমন জিও টেক্সটাইলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেমন বাদ রক্ষার্থে আমরা সাধারণত জিও টেক্সটাইল দিয়ে থাকি যে ফিল্টারের কাজ কি, যে পানিটা বেরোয় যেতে পারবে কিন্তু বালিটা যেতে পারবে না। মনে করো যেখানে নদী ভাঙ্গন হচ্ছে সেখানে এই ধরনের জিও টেক্সটাইল দেওয়া হয়, যাতে কি করে কি হচ্ছে যে মাটিটা যেতে পারছে না কিন্তু মাটির সাথে যে পানিটা আছে সেটা কিন্তু চলে যাচ্ছে। বলা হচ্ছে যে জিও টেক্সটাইল আর পারমিয়েবল ফেব্রিক্স এন্ড হোয়েন ইউজড ইন অ্যাসোসিয়েশন উইথ সোয়েল অর্থাৎ মাটির সাথে যখন ব্যবহার করা হয় হ্যাভ দ্য এবিলিটি টু সেপারেট, সেপারেট করতে পারে, ফিল্টার, রেইনফোর্স, শক্তি যোগান করতে পারে, প্রটেক্ট ও ড্রেইন। অ্যান্ড টিপিক্যালি এই ফাংশনগুলি সাধারণত এই ধরনের ফেব্রিক গুলো দিয়ে থাকে। টিপিক্যালি মেড ফ্রম দ্য পলিপ্রপিলিন, আমাদের যে পলিপ্রপিলিন বা পলিস্টার এ ধরনের ইয়ার্ন ফাইবার থেকে সাধারণত আমাদের জিও টেক্সটাইল গুলো তৈরি করা হয়। যেমন কটন বা এই ধরনের যদি আমরা দিই সেটা তো আবার পানিতে অনেক সময় পচে যাবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা ম্যানমেড ইউজ করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই পচে যাওয়ার সম্ভাবনাটা আমরা বলবো একটু কম। সো জিও টেক্সটাইল ফেব্রিক্স কাম ফ্রম দ্য বেসিক অফ ওভেন। সাধারণত ওভেন থেকে আসে, তারপরে সেটাকে আরো অন্যান্য করা যেতে পারে। যেমন কি বলবো যে ফেল্ট বা এই ধরনের হিট বন্ডেড ইত্যাদি, যে ওভেন রিজেম্বলিং মেইল ব্যাক সাকিং নিডল পাঞ্চ এবং হিট বন্ডেড, অর্থাৎ বিভিন্ন ভাবে একসাথে বন্ডিং করে এটাকে আমরা ইয়ে করতে পারি, অর্থাৎ ইউজ করতে পারি আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্যগুলো হচ্ছে সেপারেট, ফিল্টার, রেইনফোর্স, প্রটেক্ট ইত্যাদি। সো জিও টেক্সটাইল কম্পোজিট হ্যাভ বিন ইন্ট্রোডিউস। জিও টেক্সটাইল থেকে যখন জিও টেক্সটাইলের সাথে অন্যান্য ম্যাটেরিয়াল যুক্ত করা হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে যে geotextile composites. Well, geotextile composites have been introduced and produced as an geogrids and meshes have been developed, and geotextile are able to withstand many things, are durable, so and are able to soften, fall, loosen, fall down. Overall, the material are referred as a geosynthetics and configuration and geosynthetics যেমন কি কি? ক্লে, লিন্টার, জিওরোডস, জিওটিউবস ইত্যাদি। তো তুমি ওই রাজশাহীতে গেছো কখনো? যে রাজশাহীতে বা বিভিন্ন নদীর ধারে কিন্তু এই ধরনের বাঁধগুলো দেওয়া থাকে কাপড় দিয়ে, জিও ব্যাগস, তুমি ওখানে দেখেছো বোধহয়। রাজশাহীতে যদি তুমি যাও পদ্মা নদীর তীরে, সেই ক্ষেত্রে ওখানে বড় বড় ইয়ে দিয়ে দেওয়া আছে, বালির ইয়ে দিয়ে দেওয়া আছে কিন্তু। তো সেটাকেই মূলত জি স্যার, দেখি স্যার, আমি দেখেছো। রাজশাহী বিভাগের ভেতরেই। তো তুমি তো রাজশাহী বিভাগের ভিতরে, তাহলে তো দেখবাই। তো সেটাকে আমরা বলতেছি সেটা কিন্তু টেক্সটাইল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সেটা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়াররা তৈরি করে এবং এখান থেকে হয়ে সেখানে ইউজ করা হয়। তো শুধুমাত্র সেখানে নয়, পাশের ছবিতে দেখো যে আমরা যে রাস্তা বানাই সেই রাস্তাতে কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে, এই জিও জি স্যার। টেক্সটাইলটা। ওকে, তো এটার একটা হিস্টোরি আছে যে জিও টেক্সটাইলটা আসলে কিভাবে কখন শুরু হয় সেটা যদি আমরা বলি। যে দেখো, প্রথমে যখন এই নদী ভাঙ্গনের অবস্থা সৃষ্টি হয় সেটা থেকে রক্ষার জন্য মানুষ নানা প্রকার বুদ্ধি বের করে, কিন্তু বলা হচ্ছে যে the original and still sometimes used geotextile fabric. So work originally began in 1950 with R.J. Barrett. R.J. Barrett নামক একজন বিজ্ঞানী, যিনি ইউজিং জিওটেক্সটাইল বিহাইন্ড প্রিকেস্ট কনক্রিট সিওয়াল। তো তার এই যে এখানে বাড়িঘর দেখতে পাচ্ছি, তো এই যে এটাকে রক্ষার জন্য এখানে একটা ওয়াল আছে যে পানি ঢুকে যায়, সেটাকে রক্ষার জন্য বা সেখান থেকে যেন ভেঙে না যায় সেটার জন্য তিনি সর্বপ্রথম এই ধরনের জিওটেক্সটাইল ইউজ করেন। আন্ডার
precast concrete erosion control blocks, Brent large stone repap and other corrosion control situation. So he used different style of oven nanofilament fabrics and all characterized by relatively high percentage of open area, and he's discussed the need for both adequate and permeable soil retention. দেখো এখানে অনেকগুলো কথা বলা আছে, তো এখান থেকে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে হিস্টোরিতে যদি যাই তো এখানে সর্বপ্রথম আরজি ব্যারেট তার যে এই ধরনের জিও ওভেন ফেব্রিক ইউজ করে যে নদী ভাঙ্গন বা এ ধরনের বাঁধ রক্ষা করা যায় তিনি সেটা সর্বপ্রথম শুরু করেন। তো উদ্দেশ্যটা কি, আমাদের দেশেও কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে পানিতে তলিয়ে যায়, আমরাও কিন্তু বাঁধ দেই, তো মাটির বাঁধ যেটা সেটা তো পানির সাথে সাথে আসলে তরে ভেঙে যায়। তো এখন যদি এরকমটা হয় সেখানে কাপড় থাকে, কাপড়টাতে উদ্দেশ্যটা কি, কাপড়টার তার বৈশিষ্ট্যটাই এরকম যে সেটার ভিতরে পানি ঢুকতে পারবে কিন্তু বালি বা এগুলো বেরিয়ে যেতে পারবে না। তাহলে কি পানি যতই আঘাত হানুক না কেন সেখান থেকে কি মাটিগুলো চলে যাবে না, আর মাটিগুলো যদি চলে না যায় তাহলে আমার বাঁধটা কি হবে, অক্ষত থাকবে। ওকে, এখন জিও টেক্সটাইল সম্পর্কে আমরা একটু হলেও বুঝতে পেরেছি। এবার একটু আসি প্রপার্টিস অফ জিও টেক্সটাইলে। তো প্রপার্টিস অফ জিও টেক্সটাইলটা কি বলা হচ্ছে, দ্য প্রপার্টিস কি কি প্রপার্টিস থাকতে হবে বা একটা জিও টেক্সটাইলের বা কি কি থাকে, তাহলে আমাদের এই যে উদ্দেশ্যগুলো সেই উদ্দেশ্যগুলো রক্ষার জন্য যে সমস্ত বৈশিষ্ট্য দরকার সেগুলো থাকলেই হবে। বলা হচ্ছে দ্য প্রপার্টিস এন্ড টেস্ট জিও টেক্সটাইল আর প্রিভিয়াসলি এক্সিস্টিং, তো সেগুলো কি 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 থাকা উচিত, ফিজিক্যাল প্রপার্টিস, মেকানিক্যাল, হাইড্রোলিক, এন্ডুরেন্স, ডিগ্রেডেশন, সার্ভিসেবিলিটি প্রপার্টিস। তো এগুলো কি একটু আমরা আলোচনা করি যে এগুলো কি কি সেগুলো একটু আলোচনা করি। প্রথমত যদি আমরা দেখি ফিজিক্যাল প্রপার্টিস, তো ফিজিক্যাল প্রপার্টিস গুলো কি কি বলা হচ্ছে যে the physical properties of geotextile which are primary concern are fiber composition, aerial density, thickness, stiffness and specific gravity. ওকে, তো এখন ফিজিক্যাল মানে ফিজিক্যালি কোন কোনগুলো দরকার সেগুলো কি কি হবে, দেখুন আমরা যেমন বলছি যে ফাইবার কম্পোজিশন, অর্থাৎ আমার যে জিও টেক্সটাইলটা, আমার যে ম্যাটটা তৈরি হয়েছে সেই ম্যাটটা কিসের তৈরি, সেটা কি কোনো কিছু 100% সেলুলোজের নাকি সেটা পলিস্টার নাকি পলিপ্রপিলিনের, কিসের, সেটার উপর কিন্তু বলছে যে ফাইবার কম্পোজিশনটা কিরকম। এরিয়াল ডেনসিটি, যে এটার ডেনসিটিটা কিরকম, এটার ঘনত্ব সেটা কিরকম। থিকনেস, এটা কি কতখানি মোটা নাকি চিকন, আমরা ফ্লিস ফেব্রিক দেখেছি না, ফ্লিস ফেব্রিকের মতো মোটা নাকি। স্টিফনেস, অর্থাৎ কতখানি মোলায়েম কিনা, অর্থাৎ এটা ভাঁজ করা যায় কিনা বা ভাঁজ হয় কিনা, বা ভাঁজ হলে সেটা কি স্টিফনেস এর সংজ্ঞাটা যদি আমি একটু মানে স্টিফনেসটা বোঝাতে চাই তাহলে যে ফাইবারটাকে সাইজ ইয়ার্নটাকে আছে সেটা সুতায় মার দিলে কি সেটা খটখটে হয় না, সেটাকে আমরা স্টিফনেস বলছি। অর্থাৎ আমার যে ফেব্রিকটা আমি তৈরি করেছি সেটা স্টিফ নাকি মোলায়েম সেটা, এন্ড স্পেসিফিক গ্রাভিটি, এবং সেই সাথে আমরা জানি ওজনের সাথে স্পেসিফিক গ্রাভিটিটা ডিপেন্ড করে যে এর স্পেসিফিক গ্রাভিটিটা কিরকম সেটা। তো এই যে বৈশিষ্ট্যগুলো বললাম এগুলি সাধারণত physical properties which are needed for a geotextile. Okay, so in geogrids and geonet these are also varieties of geotextile. The properties such as structure type, junction type, aperture size, shape and প্রাইম ইম্পর্টেন্ট। দেখো জিও টেক্সটাইলের ওই যে বললাম যে স্ট্রাকচারটা কিরকম, অর্থাৎ যেহেতু আমরা ওভেন ফেব্রিক তৈরি করছি তো সে আবার নন ওভেন তৈরি করছি, দুটোই কিন্তু জিও টেক্সটাইলের ক্ষেত্রে ইউজ করা যায়। এবং সেটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে যে জিও টেক্সটাইলের যে গ্যাপ গুলি রয়েছে এই গ্যাপ গুলি কতখানি বা কিরকম সেটার উপর বেস করে কিন্তু আমরা সেটা নির্ধারণ করে থাকি বা সেটা ঠিক করে থাকে যে এটা কোথায় দিব। সো সেজন্য বলা হচ্ছে জাংশন টাইপ, অ্যাপারেটর সাইজ, শেপ এন্ড প্রাইম ইম্পর্টেন্স। সো দ্য স্ট্রাকচার অফ দ্য জিওটেক্সটাইল অফেন ডেডিকেটস দ্য অ্যাপ্লিকেশন এরিয়া অফ দ্য ম্যাটেরিয়াল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, কোথায় অ্যাপ্লিকেশন করা হবে। দ্য ফিজিক্যাল প্রপার্টিজ আর হিউমিডিটি ডিপেন্ডেন্ট, ডেফিনেটলি যে টেম্পারেচার এবং হিউমিডিটি কেমন করে, যে মনে করো তুমি কটনের বানাইলা সেক্ষেত্রে টেম্পারেচারের কোনো সমস্যা নাই, কিন্তু যখন সিনথেটিক বা এ ধরনের হবে তো যেখানে মনে করো ইন্ডাস্ট্রির গরম পানি পড়ে সেখানে তার এগুলো দেওয়া যাবে না, তাহলে কুঁচকে যাবে। তো এবং একই সাথে যে আমাদের যে হিউমিডিটি রয়েছে হিউমিডিটির কারণে ন্যাচারাল গুলো অনেকটাই পচে যাবে, কিন্তু সিনথেটিক যেগুলো আছে সেগুলো পচে যাবে না, বা এ ধরনের যে প্রপার্টিস গুলো সেগুলোকে আমরা বলতেছি ফিজিক্যাল প্রপার্টিস। ওকে, মেকানিক্যাল প্রপার্টিস, মেকানিক্যাল শব্দটা প্রথমেই যদি চলে আসে আমাদের যে শক্তি বা মেশিন বোঝায়, তাই না। সো মেকানিক্যাল প্রপার্টিস বলতে যেটা বোঝাচ্ছে যে সরাসরি যে জিও টেক্সটাইল ইজ রিকোয়ারিড টু পারফর্ম এজ এ লোড বিয়ারিং মেম্বার আন্ডার অ্যাপ্লাইড লোডস, অর্থাৎ আমি যে বালির বস্তায় যে বাঁধের ভিতরে বালি ঢুকাইলাম সেই বালির বস্তাগুলো
কতগুলো বালি নিতে পারবে বা সেটাকে আমরা বলছি। দেখা যায় না অনেক সময় আমরা যখন বস্তা দিয়ে অর্থাৎ আমাদের যে এগ্রিকালচার ফার্মিং যে ফার্টিলাইজার আছে, ফার্টিলাইজারের যে বস্তা রয়েছে সেটাতে বালি ঢুকে অনেক সময় আমরা নিয়ে আসি। তো যখন উপর থেকে পড়ে যায় তখন কিন্তু ফটাস করে ফেটে যায়। তো বলা হচ্ছে যে আমরা যে জিও টেক্সটাইলটা ইউজ করছি, যে কাজের জন্য ইউজ করছি, ধরে নেই বাঁধ রক্ষা কাজে ইউজ করছি। তাহলে সেই বাঁধ রক্ষা কাজে ইউজ করা যে জিও টেক্সটাইল ব্যাগটা আমরা ইউজ করছি সেটার লোড বিয়ারিং ক্ষমতাটা কত সেটাকে আমরা বলতেছি মেকানিক্যাল প্রপার্টিজ। তো মেকানিক্যাল প্রপার্টিজ অফ জিও টেক্সটাইল ক্যাটাগরাইজ অ্যাজ ইন আইসোলেশন প্রপার্টিজ এন্ড পারফরম্যান্স প্রপার্টিজ। তো যেটা আসলে শো করবে। So in isolation properties are determined on the geotextile itself with the absence of surrounding soil, and performance properties are the determined geotextile in presence of site of specific soil. দেখো এখানে দুটো প্রপার্টিস এর কথা বলা হচ্ছে, ইন আইসোলেশন এবং পারফরমেন্স প্রপার্টিস। তো ইন আইসোলেশন প্রপার্টিস যেটা বলা হচ্ছে যে সারাউন্ডিং সয়েল, এটা তো যেহেতু মাটির সাথে থাকবে বা মাটির নিচে থাকবে, সেটার সারাউন্ডিংসটা কিরকম হবে এবং সেটার সাথে সেটা কি প্রক্রিয়া দিবে। তোমরা ইয়ের পাইপের একটা অ্যাড দেখি না আমরা, ইউপিভিসি পাইপ, যে জন্ম থেকে পাইপ এবং মাটির গভীর থেকে পানি তোলে এবং পাশের চাপে সংকুচিত হয় না, হ্যাঁ, এ ধরনের একটা দেখি না যে পার্শ্ব চাপের ফলে হবে না। সো এখানেও আমার সেটা বোঝাচ্ছে জিও টেক্সটাইলটা যেহেতু সারাউন্ডিং বাই সোয়েল থাকবে সেই ক্ষেত্রে সে কি পারফরমেন্স দেখাচ্ছে এবং একই সাথে সাইট অফ স্পেসিফিক সোয়েল, প্রেসেন্স অফ স্পেসিফিক ডিটারমাইন জিও টেক্সটাইল। তো স্পেসিফিক্যালি কোন সাইটের প্রতি সে কি ধরনের আচরণ শো করছে, সেটা হতে পারে কংক্রিটের সাথে, সেটা হতে পারে অন্য কোনো সাইটের সাথে। অর্থাৎ মেকানিক্যাল প্রপার্টিস আমরা সেটাকে বোঝাচ্ছি যেটা দিয়ে আমাদের বস্তুটা, আমাদের যে ম্যাটেরিয়ালটা সেটা টিকে থাকবে কিনা সেটাকে বোঝাচ্ছে। হাইড্রোলিক প্রপার্টিস অর্থাৎ প্রেসার অ্যাজ লাইক আমাদের কাছে মনে হচ্ছে, তাই না? সো হাইড্রোলিক প্রপার্টিস অফ জিওটেক্সটাইল আর দোজ দ্যাট রিলেটেড ডিরেক্টলি টু দ্য ফিল্ট্রেশন এন্ড ড্রেনেজ ফাংশনস অফ জিওটেক্সটাইল। ফিল্ট্রেশনটা কি? ফিল্ট্রেশন সাধারণত একটা মেমব্রেন দিয়ে করা হয়ে থাকে বা একটা ফিল্টার দিয়ে করা হয়ে থাকে, যেটার ভিতর দিয়ে ফিল্ট্রেশনের উদ্দেশ্যটাই হচ্ছে যে পানি সমূহ, শুধুমাত্র পানির কণা সমূহ, আমাদের যখন চা খাই তখন ফিল্টারে কি শুধুমাত্র পানির কণাসমূহ পাস হতে পারে, কিন্তু অন্য যে চা পাতি থেকে শুরু করে অন্য যে সয়েল মেটাল যে সমস্ত বাকিগুলো রয়েছে তারা কিন্তু পাস হতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা সেটাকে ফিল্টার বলতেছি। সো বলা হচ্ছে হাইড্রোলিক প্রপার্টিজ অর্থাৎ চাপ অর্থাৎ প্রেসারে যে বলা হচ্ছে প্রপার্টিজ আর দোজ ডিরেক্টলি ফিল্ট্রেশন এন্ড ড্রেইনেজ ফাংশন অফ জিওটেক্সটাইল। এই দুটো ফিল্ট্রেশন এবং ড্রেইনেজ, এই দুটো প্রপার্টিজ থাকতে হচ্ছে। So filtration function of a geotextile requires the pore size sufficiently. দেখো আমরা যখন বাসায় চায়ের ছাঁকনি বলি আর বাসায় যে খই আমরা যখন ভাজি তখন বা কি বলবো যে ছোট আলু বড় আলু যখন আলাদা করব বা ভুট্টার ছোট দানা বড় দানা কিভাবে করি, যে একটা সেব ইউজ করি, একটা চালনি ইউজ করি, সেটার ক্ষেত্রে কোনোটার বড় হোল আবার কোনোটার ছোট হোল, তাহলে ছোটগুলা বড় হোলের ভিতর দিয়ে ছোট দানাগুলো পড়ে যাবে, তাহলে উপরে শুধু বড় দানাগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমার ফিল্ট্রেশনটা ডিপেন্ড করছে আমার যে ছাঁকনিটা রয়েছে সেই ছাঁকনিটার পোর সাইজ, অর্থাৎ সেটার যে গ্যাপ, সেটার সাইজটা কিরকম হবে সেটার উপরে। সো স্মল টু রিটেইন এনড্রয়েবল সয়েল পার্টিকেলস এন্ড পারমিবল এডিকুয়েট অ্যালো দ্য পাসেস অফ দ্য স্পেস ফ্রম দ্য প্রটেক্টেড সয়েল। এবং সেই সাথে এটা কি করছে, শুধুমাত্র আমার পোর সাইজটা যত ঘন হবে তত কি আমার যে পার্টিকেল গুলো আছে সেগুলো পারমিএবিলিটি পাবে না বা চলে যাওয়ার ক্ষমতা তাদের থাকবে না, যার কারণে তারা আটকে থাকবে। সো ফিল্ট্রেশন প্রপার্টিজ আর কন্ট্রোল বাই pore sizes. Okay, pore size measuring the rate of the flow of water through the fabric in direction of normal the plane of the fabric. আসলে এই যে পোর সাইজটাই ডিপেন্ড করবে আমার জিওটেক্সটাইলটার ফিল্ট্রেশন প্রপার্টিসটা কিরকম হবে, এবং সেই সাথে এটা সেটাও নির্দেশ করবে যে ফ্লো অফ ওয়াটার, আমাদের যে ওয়াটার ফ্লো রয়েছে অর্থাৎ ওয়াটারের যে স্পিডটা সেটা কিরকম হবে সেটাও কিন্তু এখানে ডিপেন্ড করছে হাইড্রোলিক প্রপার্টিস এর মাধ্যমে, অর্থাৎ সেটা কতখানি যাচ্ছে। বা দেখো আমি যদি উদাহরণ দিয়ে বুঝাই, দুটো ফেব্রিক, একটা হচ্ছে অনেক বেশি টাইট কম্প্যাক্ট ফেব্রিক, আরেকটা হচ্ছে কিভাবে বলি, মনে করো একটা বিছানার চাদর, ঠিক আছে, আরেকটা হচ্ছে গামছা। তো গামছাটা সাধারণত একটু লুজ ওভেন হয়ে থাকে। তো দুটাতেই যদি আমরা পানি দেই তো দেখা যাবে যে আমাদের যে বিছানার চাদর বা আমাদের যে জিন্স প্যান্টটা রয়েছে সেটা দিয়ে কিন্তু পানি পাস হতে সময় লাগবে, কিন্তু অপরদিকে আমাদের যে গামছাটা রয়েছে সেটা কিন্তু লুজ ওভেন ফেব্রিক, সেটা দিয়ে কিন্তু পানিগুলো বেরিয়ে যাবে। কারণটা কি? স্পিডে বেরিয়ে যাবে। কারণটা হচ্ছে যে সেটার যে পোর সাইজ বা গ্যাপগুলি ফেব্রিকের ভিতরে যে পোর সাইজ বা গ্যাপগুলি সেগুলো কিন্তু বড়, আর এটার কিন্তু কম। সো
তাহলে জিও টেক্সটাইল ফিল্ট্রেশনের ক্ষেত্রে যখন ব্যবহৃত হচ্ছে তখন সর্বপ্রথম ডিপেন্ড করছে সেটা পোর্ট সাইজের উপর, এবং পোর্ট সাইজের উপরই কিন্তু পানি কম যাবে না বেশি যাবে সেটা ডিপেন্ড করছে। সো পোরোসিটি, যেটাকে আমরা পোরোসিটি প্রপার্টিস বলতে পারি। পারমিয়েবিলিটি, পোরোসিটি মানে গ্যাপ বা কতখানি আছে, পারমিটিভিটি মানে হচ্ছে যে কতখানি পারমিশন অর্থাৎ পারমিট করবে, কতখানি যেতে পারবে যারা, ট্রান্সমিশন ভিটি অর্থাৎ কোন কি কি ট্রান্সমিট হতে পারবে এর ভিতর দিয়ে। দেখো পোরোসিটি, পারমিটিভিটি, ট্রান্সমিটিভিটি, ট্রান্সমিশন কিন্তু আলাদা জিনিস, যেমন পানি সেটা কিন্তু ট্রান্সমিট হয়ে চলে যেতে পারে। পারমিট বলতে বোঝাচ্ছে যে মনে করো একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বালিকণা যেগুলো আসলে পাস হতে পারবে, হ্যাঁ সেটা সবগুলোই কিন্তু ডিপেন্ড করছে পোরোসিটির উপরে। সো দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট হাইড্রোলিক প্রপার্টিস অফ জিওটেক্সটাইল, জিও নেটস এন্ড জিও কম্পোজিটস। জিও টেক্সটাইলের অভ্যন্তরে জিও নেট পড়ে, এবং জিও কম্পোজিটটা পরবর্তীতে জিও টেক্সটাইলের সাথে অন্যান্য কিছু সমন্বয়ে কম্পোজিট তৈরি করা হয়। কম্পোজিট শব্দের অর্থই হচ্ছে যে আহ, যখন আমরা কোনো একটা বস্তুর সাথে আর একটা বস্তু মিক্স করব সেটাকে আমরা কম্পোজিট বলছি। কম্পোজিটের উদাহরণ যদি আমি দেই, তাহলে আমাদের গ্রামের বাসায় কিছু বাড়িতে দিকে কিছু বাড়ি আছে না যারা এই ধরনের বাঁশের চাটাই তৈরি করে, অর্থাৎ বাঁশের কঞ্চি দিয়ে, কঞ্চি দেওয়ার পর পুকুর থেকে, এখন যেমন পুকুর শুকিয়ে গেছে, পুকুর থেকে কাদা এনে বা কাদা তৈরি করে এই বাঁশের কঞ্চির উপর লেপে দেয়। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তখন এই যে বাঁশের কঞ্চিগুলো শক্তিটা ধারণ করছে, ঠিক আছে, আর আমার যে কাদাগুলি রয়েছে সেগুলো কিন্তু আমার এটাকে ফুলফিল করছে, তখন বলা হয় কাদাগুলিকে বলা হয় ম্যাট্রিক্স, এবং আমার যে বাঁশের কঞ্চিগুলি সেগুলোকে বলা হয় রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল। তো এই ক্ষেত্রে ঠিক তখন এই জিও কম্পোজিটস অর্থাৎ জিও টেক্সটাইলটা এরকম রেইনফোর্সমেন্ট ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, এবং সেই সাথে অন্যান্য ম্যাট্রিক্স ম্যাটেরিয়াল সেগুলো ইউজ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে জিও কম্পোজিটস। তো সেটাকে তাহলে পাস হতে পারবে কিনা বা কত জোরে পাস হবে সেটাকে আমরা বলতেছি hydraulic properties of a textile, geotextile material. Okay, now endurance, degradation and serviceability properties, এগুলো কি কি সেগুলো যদি একটু আমরা দেখি, যে endurance, degradation and serviceability property, creep behavior, aversion resistance, long term capability, durability, construction, longevity ইত্যাদিকে বোঝাচ্ছে। দেখো সার্ভিসেবিলিটি, এন্ডুরেন্স এবং ডিগ্রেডেশন দুটোই, এবং সার্ভিসেবিলিটি সবগুলো একই টার্মস এর আন্ডারে পড়ে। আমরা যদি বলি যে আমার এটা কতদিন টিকবে, আমি একটা কাপড় কতদিন সার্ভিস বলে না যে আমার গাড়িটার সার্ভিস এতদিন হচ্ছে, যে 2 বছর আগে কিনেছি, যে অর্থাৎ আমরা যে ম্যাটেরিয়ালটা ডেভেলপ করেছি আমাদের যে জিও টেক্সটাইলটা সেটা কতদিন চলবে বলা হচ্ছে, সেটার জন্য ক্রিপ বিহেভিয়ার, এটা কি ধরনের ক্রিপ বিহেভিয়ার দেয়, ক্রিপ মানে ভাঁজ, অ্যাবারশন রেসিস্ট্যান্স, এটা কতখানি ঘর্ষণ প্রতিরোধী, তারপর লং টার্ম ফ্লো ক্যাপাবিলিটি, যেটার কিরকম লং টার্ম ফ্লো ক্যাপাবিলিটিটা কিরকম। তো আমাদের ফিল্টার দিয়ে কি, ফিল্টার দিয়ে পাস হতে হতে বা কিন্তু ফিল্টারের যে ব্লকগুলি আছে সেগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু পানি যাওয়া বন্ধ হয়ে যায় এবং সেই ফিল্টারের উপর প্রেসার পড়ে। ডিউরেবিলিটি, এটা কতদিন টিকবে, কনস্ট্রাকশন, সার্ভিসেবিলিটি, লংজিভিটি ইত্যাদি অবজেক্ট রিলেটেড টু দা বিহেভিয়ার ডিউরিং সার্ভিস কন্ডিশন ইনক্লুজিং টাইম। অর্থাৎ তাহলে এন্ডুরেন্স, ডিগ্রেডেশন এবং সার্ভিসেবিলিটি বলতে বোঝাচ্ছে আমার যে টেক্সটাইল, জিও টেক্সটাইল ম্যাটেরিয়ালটা রয়েছে সেটা ঠিকঠাক মতো কতদিন থাকবে বা চলবে সেই প্রপার্টিসটাকে বোঝাচ্ছে। ওকে, এখন আমরা একটু ক্লাসিফিকেশনে আসবো। ক্লাসিফিকেশন যদি আমরা আসি তাহলে বলা হচ্ছে যে টাইপস অফ ক্লাসিফিকেশন অফ জিওটেক্সটাইল। জিওটেক্সটাইল দুই ধরনের হয়, অ্যাকর্ডিং টু দ্য ম্যানুফ্যাকচারার, অ্যাকর্ডিং টু টাইম অফ ইউজ, অর্থাৎ কিভাবে তৈরি করা হচ্ছে তার উপর ভাগ করা হচ্ছে, এবং অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ ইউজ অর্থাৎ কতবার ইউজ করা হচ্ছে, একবার, দুইবার, তিনবার, চারবার, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু করা হচ্ছে। ওকে, ক্লাসিফিকেশন অফ দ্য জিওটেক্সটাইল বেসড অন দ্য ম্যানুফ্যাকচারিং এর উপর প্রথমে আমরা আলোচনা করব, তারপর ইউজ এর উপর যাব। সো প্রথমে যদি আমরা চলে আসি তাহলে বলা হচ্ছে যে জিওটেক্সটাইল ক্যান বি ম্যানুফ্যাকচার্ড বাই উইভিং, নিটিং ও নন ওভেন টেকনোলজিস। সেটা হতে পারে কি, উইভিং হতে পারে, নিটিং হতে পারে, নন ওভেন টেকনোলজিস হতে পারে। আমরা সবটাই জানি যে ওভেন, লুমে, নিটিং মেশিন, নিট মেশিনে, এবং নন ওভেন সাধারণত নানা প্রকার ব্রেডিং, স্টিচ বন্ডিং ইত্যাদি মাধ্যমে তৈরি করা হয়। তো প্রথমে আমরা আলোচনায় আসবো ওভেন জিওটেক্সটাইলের। ওভেন জিওটেক্সটাইল কোনগুলোকে বলা হচ্ছে, অর্থাৎ যেই সমস্ত ওভেন ফেব্রিক জিওটেক্সটাইল হিসেবে ব্যবহৃত হচ্ছে, বা যেই সমস্ত জিওটেক্সটাইল তৈরিতে ওভেন পদ্ধতি অর্থাৎ ওভেন পদ্ধতিতে তৈরি করছি সেটাকে আমরা ওভেন জিওটেক্সটাইল বলছি। বলা হচ্ছে ওভেন জিওটেক্সটাইল আর প্রডিউস উইথ দ্য ইন্টারলেসমেন্ট অফ টু সেটস অফ ইয়ার্ন
আমরা জানি ওভেন ফেব্রিক কিভাবে গঠিত হয়। Angle in weaving process. So oven geotextile have high strength and modulus in warp and web direction and elongation of rupture, law elongation of rupture. Okay, চলো দেখি। ওকে, তারপরে রয়েছে আমাদের কি নিটেড জিওটেক্সটাইল। নিটেড তাহলে নিটিং এর ফলে যেগুলো তৈরি হবে সেগুলোকে নিটেড, নিটিং থেকে যেগুলো তৈরি করছি সেগুলোকে আমরা বলছি প্রডিউস উইথ ইন্টারলোপিং এন্ড মোর, অর্থাৎ ফেব্রিক যেভাবে তৈরি হয় আমাদের বেসিক যে তিনটা ফেব্রিক রয়েছে সেভাবেই। Uh, knitting process, these geotextiles are highly extensible and have relatively low strength compared to the oven geotextile, which limit its uses. Okay, নিটেড জিওটেক্সটাইল যেটা, সো নিটিং এর ফলে নন ওভেন কোনগুলো, যেগুলো নন ওভেন ফেব্রিক থেকে তৈরি করা হবে, যেমন নন ওভেন ফেব্রিকের এখন উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে আমাদের যে পিপিই রয়েছে, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এগুলো কিন্তু আমরা নন ওভেন ইউজ করি। এবং বিশেষ করে তোমরা লক্ষ্য করে দেখবে যে বাজারে যে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো কিন্তু বেশিরভাগ এখন নন ওভেন তৈরি করা হচ্ছে। সো নন ওভেন জিও টেক্সটাইল কিভাবে তৈরি করা হয়, আমরা জানি যে সুতা তুলাকে যখন একত্রিত করে যখন আমরা নিডেল পাঞ্চিং, থার্মাল বন্ডিং, কেমিক্যাল বন্ডিং ইত্যাদির মাধ্যমে, যেহেতু নিটেড এবং ওভেন ফেব্রিক উভয়ের মধ্যে ফাইবারের ইন্টারলেসমেন্টের মাধ্যমে একটা অপরটার সাথে যুক্ত হয়, কিন্তু নন ওভেনের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কোনো প্রকার রেগুলার ইন্টারলেসমেন্ট হয় না। অনেকগুলো ফাইবার রয়েছে, এই ফাইবার গুলোকে যদি তুমি কি করো, প্রেস করো, তাহলে একটা শীটের মতো হবে। তাহলে উপর থেকে কিছু ফাইবার নিলা, নিচ থেকে কিছু ফাইবার এলোমেলো করে দিলা, এবং তখন ফাইবারের ভিতরে বন্ড তৈরি করলো, তখন সেটাকে আমরা বলতেছি নন ওভেন। তোমরা যে ব্যাগগুলো রয়েছে হাতের কাছে, শপিং ব্যাগগুলি, সেগুলো যদি একটু ছেড়ো তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবে। ওকে, non-oven geotextile are thicker than oven, are made either from continuous filaments or from staple fiber. They are produced in the flowing bonding technique, সেটা হতে পারে needle punching, thermal bonding, chemical bonding ইত্যাদি। ওকে, স্টিচ বন্ডেড জিওটেক্সটাইল। স্টিচ বন্ডেড জিওটেক্সটাইল কারা বলা হচ্ছে? স্টিচ বন্ডেড জিওটেক্সটাইল, দেখো, স্টিচ বন্ডেড জিওটেক্সটাইল এখানে কিন্তু তিনটার কথা বলেছি। নিডল পাঞ্চিং, আচ্ছা একটু ব্যাখ্যা করি, অনেক সময় লাগতেছে। নিডল পাঞ্চিংটা কি, মনে করো দুই সেট আমার ফাইবার গুলো এভাবে বিছানো আছে, তাহলে ফাইবার গুলোর ভিতরে কিন্তু এরকম কোনো বন্ড এখনো তৈরি হয়নি, যার কারণে ফাইবার গুলো কিন্তু খুলে যেতে পারে। যখন আমি নিডল পাঞ্চিং করব, মানে সুচ, আমরা ওই আদিকালে, আগের দিনে, আদিকাল বলবো না, যে খড় দিয়ে ছাওয়াইতো না, তো তখন ইয়ে করার জন্য রশি দিয়ে শক্ত করে বাঁধার জন্য একটা এরকম বাঁশের ইয়ে ইউজ করতো, তোমাদের এটাকে কি বলে আমি জানি না, ঘোড়ামিরা। তো এখানে একটু নিডেলের মতো থাকতো, তখন এখানে দড়িটা দিয়ে এটার ভিতরে দিত, এই পাশে দিয়ে তারপর আবার এই পাশে টেনে উঠাতো, তাই না? তো নিডল পাঞ্চিংটাও ঠিক এরকমই, আমাদের এরকম একটা নিডল থাকে, যখন আমরা নিডলটাকে প্রবেশ করিয়ে উপরের দিকে টানছি তখন এখানকার কিছু ফাইবার উপরের দিকে উঠে যাচ্ছে, আবার যখন ঢুকতেছে তখন কিছু ফাইবার নিচের দিকে উঠে যাচ্ছে। তো তখন এই শীটের ভিতরে ফাইবার গুলো উপরে বা নিচে আদান প্রদান হলো, যার কারণে তখন এই যে ম্যাটটা রয়েছে, ফাইবারের ম্যাটটা, তখন কিন্তু সেটা শক্তিশালী হয়ে গেল এবং সেখানে কিছু বন্ডিং হলো। থার্মাল বন্ডিং এর ক্ষেত্রে, যেমন পলিস্টার বা এই ধরনের পলিপ্রপিলিন ফাইবারের ক্ষেত্রে, যখন চাপ দেওয়া হয়, তাপ দিয়ে, হিট দিয়ে, তখন আমরা জানি যে গলে যায় এবং গলে গিয়ে তারা একটা শীটের মতো রূপান্তরিত হয়। আর কেমিক্যাল বন্ডিংটা হচ্ছে যখন এই সমস্ত ফাইবারের ভিতরে আমরা কি করব, কোন প্রকার কেমিক্যাল দিয়ে দিব, তখন কেমিক্যালের, মনে করো গাম দিয়ে দিলাম, আঠা দিয়ে দিলাম, তখন কি আঠা দিয়ে প্রেস করলাম, তাহলে সবগুলো ফাইবার একটা অপরটার সাথে লেগে গেল, তখন সেটাকে আমরা কিন্তু বলতেছি নিডল পাঞ্চিং বা থার্মাল বা কেমিক্যাল বন্ডিং। ক্লিয়ার? ওকে, স্টিং বন্ড, স্টিচ বন্ডেড জিওটেক্সটাইল। এছাড়াও আমরা বাসায় কাঁথা সেলাই করি, কাঁথা সেলাই করি না বাসায় সবাই? কাঁথা সেলাই করি কিভাবে? আমাদের গ্রামের মা কাকিরা কাঁথা সেলাই করে কিভাবে, যে এক প্লাই, অনেকগুলো প্লাই ফেব্রিক দিয়ে তারপর সুচ দিয়ে উপর নিচ করে। তো আমরা যে যে নন ওভেনটা সেটা কিন্তু স্টিচ বন্ডেড, বা আমাদের যে জিও টেক্সটাইলটা সেটা কিন্তু স্টিচ বন্ডেড হলেও হতে পারে। বলা হচ্ছে যে স্টিচ বন্ডেড জিও টেক্সটাইলস আর প্রডিউসড বাই ইন্টারলকিং ফাইবার, ফেব্রিক অর ইয়ার্ন অর বোথ, বন্ডেড বাই স্টিচিং অর সুইং। মনে করো তোমার কাছে অনেকগুলো নেট আছে, তুমি যদি অনেকগুলো নেট একটার পর একটা দিয়ে দিয়ে সেলাই করো, তাহলে কি সেটা অনেক ঘন হয়ে যাবে এবং সেটা দিয়ে পানি পাস হবে, কিন্তু অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলি সেগুলো পাস হবে না, নর্মাল যে জাল রয়েছে তার থেকে বেশি ঘন হবে। অর্থাৎ কাঁথার মতো সেলাই করে যখন এ ধরনের সেলাই করে যখন আমরা এই ধরনের জিও টেক্সটাইল প্রিপারেশন করি, তখন সেটাকে স্টিচ বন্ডেড জিও টেক্সটাইল বলছি। ওকে, so for even a strong heavyweight geotextile can be produced rapidly. Tubular geotextile are manufactured in tubular or cylindrical fashion without a longitudinal seam. তো সিম থাকতেও পারে, সিম মানে কি, যে সেলাই করার পর আমরা যেখানে সেলাই করছি সিম লাইন,
দুটোই হতে পারে। ওকে, জিওগ্রিডস। জিওগ্রিডস কি বলা হচ্ছে যে, প্রথমে যদি আমরা বলি যে গ্রিডস গুলি কি, আমরা নদীর ধারে আহ কিভাবে বলবো যে ওই যে আমাদের উম, ঝাঁঝরি বলে, ঝাঁঝরি কি চেনো তোমরা? যে ইয়ের মতো, এই যে এরকম স্যার মানে ঝাঁঝরি বা, কাশবন কি, মানে কাশ না না কাশবন এরকম? না, মানে এরকম ঝাঁঝরি বলবো যেটাকে, সেটা হচ্ছে ওই মনে করো যে অনেকগুলো বাঁশ যখন বা বাঁশের বেতের যখন আমরা ইয়ে করবো, ঝুড়ির মতো তৈরি করব, তো সেগুলোকে আমরা জিওগ্রিডস বা এই ধরনের ম্যাটেরিয়াল বলতে পারি। তো যেটা দিয়ে সবকিছু যেতে পারবে না, অর্থাৎ শুধুমাত্র পানিটা যেতে পারবে কিন্তু বাকিগুলো যেতে পারবে না, তো এই ধরনের ম্যাটেরিয়ালসটাকে আমরা যদি বলছি জিওরিডস। তো এগুলো কি করছে গ্রিডস? দেখো যে জিও মেড এর ম্যাটেরিয়াল দ্যাট অ্যান ওপেন গ্রিড লাইক অ্যাপিয়ারেন্স এন্ড দেয়ার প্রবলেম এন্ড এনফোর্সমেন্ট অফ দ্য সয়েল। তাদেরও একই কাজ, যে তারা হচ্ছে ইয়ে যেতে দিবে না। মনে করো আমরা কি করি, একটা নর্দমায়, একটা ক্যানালে আমাদের পানি যাচ্ছে, সেখানে যদি অনেকগুলো বাঁশের কঞ্চি গেড়ে দেই বা লাগিয়ে দেই, তাহলে কি হবে, কুশ্রি পানাটা যেতে পারবে না, বাকি পানিটা কিন্তু চলে যাবে, তাই না? তো এই ধরনের হ্যাঁ ম্যাটেরিয়ালস স্যার। গুলোতে জিওরিডস বলছি। তো এটাও কিন্তু আমাদের টেকনিক্যাল ইয়ে জিও টেক্সটাইল হিসেবে ইউজ করা হয়। কারণ নিটেড ওভেন গেল, নিটেড গেল, নন ওভেন গেল, স্টিচ বন্ডেড জিওগ্রিডস গেল। তো পরের লেকচারে দেখি, স্লাইডে দেখি আমরা, দেখো এখানে তোমাকে যে কথাগুলো বলছিলাম সেগুলো হচ্ছে যে বিভিন্ন ডিরেকশন হতে পারে। আমরা যখন নকশি কাঁথা সেলাই করি, তাই না, অনেকগুলো প্লাই ফেব্রিকের সেলাইগুলো সাধারণত সোজাসুজি হতে পারে, লম্বালম্বি হতে পারে ইত্যাদি। সো বলা হচ্ছে যে ডিরেক্টনারি ওরিয়েন্টেড স্ট্রাকচার, এক্সিয়াল বাই এক্সিয়াল, ঠিক আছে, কমপ্লেক্স বাই এক্সিয়াল এক্সেট্রা, এটা নন ওভেন ম্যানুফ্যাকচারিং অর্থাৎ বিভিন্ন প্রকার হতে পারে। এবং এখানে দেখো যে গ্রিডের কথা তোমাকে যেটা বললাম, যে এই ধরনের কঞ্চি বা এরকম স্কোয়ার যখন আমরা দেই বা সেরকম ডায়মন্ড, সেটাকে আমরা গ্রিড বলছি। তারপরে যে সাইজ, আমাদের যে পোর্ট সাইজ, হ্যাঁ, ইউনিফর্ম সেল সাইজ, যেমন জালের ক্ষেত্রে মাল্টিপল সেল সাইজ। তো তারপর বলা আছে বেল্টস এন্ড ট্রিপস, ডাবল স্পিড, এরকম নেট এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে। ওকে, সো দিস আর ইউজড ফর প্রোডাকশন অফ দ্য টেক্সটাইল মেটেরিয়াল। তারপরে যদি বলি জিও নেটস, জিও মেমব্রেনস, জিও কম্পোজিটস, জিসিএল কম্পোজিটস এক্সেট্রা, এগুলো সবই আমাদের একই কাজে ব্যবহৃত হয়। জিও পাইপস, জিও সেল, জিও ফোম, অল আর। ওকে, এখন আরেকটু তাহলে ইয়েতে চলে যাই, যেহেতু আহ, আমাদের ইয়ে কমে গেছে টাইমিংটা। অ্যাকর্ডিং টু দ্য টাইম অফ ইউজ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন কি, যেটা সর্বপ্রথম ইউজ, আমরা বলি না সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, ওই একই জিনিস। অর্থাৎ বলা হচ্ছে ফার্স্ট জেনারেশন কি, জিও টেক্সটাইলের ম্যানুফ্যাকচার for another purpose such as carpet or industrial shacking but later used for geotechnical purpose known as first general। মনে হয় যে একটা কার্পেটের জন্য তৈরি করছে, অর্থাৎ প্রথমবার যেটা ব্যবহার করছে। সেকেন্ড কি, জিওটেক্সটাইল দ্যাট আর ম্যানুফ্যাকচার সার্টেন জিওটেকনিক্যাল পারপোজ বাট উইদাউট অ্যাডপ্টিং মডার্ন টেকনোলজি। এ ধরনের কোন ধরনের মনে করে তৈরি করছিলাম প্রথমে, কিন্তু সেটা আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য সেটাকে সার্ভ করছে না, তখন আমরা সেটাকে জিওটেক্সটাইল হিসেবে ইউজ করি। থার্ড জেনারেশন বলা হচ্ছে ম্যানুফ্যাকচার ডিজাইনের প্রডিউস টু মিট দ্য সার্টেন ইউজ এন্ড ইট ইজ অ্যাকচুয়াল জিওটেক্সটাইল, যেটা সেটাকে আমরা থার্ড জেনারেশন বলছি। তাহলে দেখো প্রথমটা হচ্ছে যে আমরা উদ্দেশ্য ছিল একটা, কিন্তু সেটা মিট করে নাই, সেজন্য আমরা সেটাকে এই টেকনিক্যাল কাজে ইউজ করছি। দ্বিতীয়ত জিও টেক্সটাইল তৈরি করতে চাইছি, কিন্তু জিও টেক্সটাইলের প্রপার্টি গুলো আসে নাই বা মডার্ন টেকনোলজি অ্যাডাপ্ট করে নাই, তখন নর্মাল আমরা কাজে ইউজ করি, সেটাকে সেকেন্ড জেনারেশন জিও টেক্সটাইল বলছি। সেকেন্ড হ্যান্ড না, সরি, জেনারেশন বলবো। যে আমাদের প্রথমে কি ছিল, নোকিয়া ফোন, ছোট নোকিয়া ফোন, সেটা ফার্স্ট জেনারেশন। তারপরে কি আসলো, টাচ প্যাড, সেকেন্ড জেনারেশন। এখন দেখি যে 4টা 5টা ক্যামেরা, আরো উন্নত টাচ, এটাকে আমরা বলতে পারি থার্ড জেনারেশন। ঠিক একইভাবে টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো যখন তৈরি করা হয়, তখন সেটা যখন অন্য কোনো পারপাসে তৈরি করা হয় কিন্তু অন্য কোনো পারপাস সার্ভ করে না, অর্থাৎ মনে করো মাছ ধরার কাজে তৈরি করলো কিন্তু আসলে মাছ ধরা যাচ্ছে না, তখন সেটাকে আসলে এ ধরনের প্রোডাকশন কাজে যখন ইউজ করা হবে, তখন সেটাকে ফার্স্ট জেনারেশন। আবার এই ধরনের বাদ রক্ষার জন্যই তৈরি করতে চেয়েছি, কিন্তু আলটিমেট আমাদের যে মডার্ন টেকনোলজি বা মডার্ন ফিচার গুলো যোগ করা যায়নি, তখন সেটাকে আমরা বলতেছি সেকেন্ড জেনারেশন। এবং থার্ড জেনারেশন কোনটা, যখন সেটা অ্যাকচুয়ালি আমরা ইয়ের জন্যই তৈরি করতেছি, তখন সেটাকে বলতেছে
থার্ড জেনারেশন। ওকে, এবার আসি একটু ফাংশন অফ টেক্সটাইল। ফাংশন তো আমরা দেখেছি বা জেনেছি, তারপরও আমরা একটু দেখবো যে কোথায় কোথায় আসলে আমাদের এই কাজগুলি রয়েছে। নিউমারাস অ্যাপ্লিকেশন, সেগুলো কি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে প্রচুর কিন্তু ব্যবহৃত হয়, ইনক্লুডিং দ্য পেভমেন্টস, ফিল্ট্রেশন, ড্রেনেজ, রেইনফোর্সমেন্টস, ইমপ্লাঙ্কেটস, রেল রোডস, ইরিশন কন্ট্রোল এন্ড সেডিমেন্ট কন্ট্রোল, ময়েশ্চার ব্যারিয়ার, স্লিট ফেন্সিং অ্যান্ড আর্থ রিটেইনিং ওয়ালস এক্সেট্রা। তুমি লক্ষ্য করলে দেখবা ঢাকা শহরে যখন কনস্ট্রাকশন গুলি করা হয় তখন সেখানে এক প্রকার চট বা এ ধরনের ফেব্রিক দিয়ে ইয়ে করে দেওয়া হয় যেন ইট বা এগুলো বাইরে বেরিয়ে না যায়। তারপর কোনো নরম জায়গায় বিল্ডিং তৈরি করা হচ্ছে বা রোড তৈরি করা হচ্ছে সেই জায়গায় এগুলোতে কিন্তু এগুলো ইউজ করা হয়। They always perform one or more earlier function when it is contact with the soil, rock, etc. তো আমরা একটু ডিটেলসে দেখবো সেগুলো। আহ প্রথমত সেপারেশনের কাজে ব্যবহৃত হবে। সেপারেশনটা কিরকম যে ওই যে বললাম দুটো জিনিস আলাদা আলাদা করতে হবে, সেই ক্ষেত্রে ফিল্টার দরকার আমাদের, তাই না? যে পানিটা যাবে শুধু কাকর, নুড়ি, বালি, মাটি যেগুলো সেগুলো আটকে যাবে। এই সেপারেশনের কাজ করে। ড্রেইনেজেরও কাজ করে যে geotextile act as a drain to carry the fluids through the less permeable soil, and application of the geotextile improved economical uses of the blanket একের সাথে সেটা কি, ড্রেইনেজের কাজ কি, ড্রেন অর্থাৎ যেটা দিয়ে পানি প্রবাহিত হতে পারবে, তো এটা একাধারে পানিকে নিয়ে সেটাকে বের করে দেয়, সেজন্য এটা ড্রেইনেজেরও কাজ করে। এবং একই সাথে রেইনফোর্সমেন্ট হচ্ছে শক্তি। বলা হচ্ছে যে the geotextile act as a reinforcement element within soil mass or in combination with the soil produce of the composite and improve strength and deformation properties over the unforced soil। আমাদের যে পার ভেঙে যায় নদীর সেটাকে রক্ষা করছে, তাহলে এটা কি শক্তি প্রদান করছে, তো সেটাও কিন্তু রেইনফোর্সমেন্ট হিসেবে কাজ করছে ম্যাটেরিয়াল। ময়েশ্চার এন্ড লিকুইড ভেরিয়ার, ময়েশ্চার ধরে রাখে। ইরিশন কন্ট্রোল, আমাদের যে ক্ষয়, মনে করো তোমার বাসার টিনের ইয়ে থেকে কি পড়ছে, পানি পড়ে পড়ে সেখানে ক্ষয়ে যাচ্ছে, বা ঝর্ণা থেকে পানি পড়ে, বা যেটাই বলি না করো, আনইউজুয়াল কন্ট্রোলের ফলে যে পানিটা বেরিয়ে যাচ্ছে। তুমি বোধহয় ইয়েতে পানি নিয়েছো কিনা জানি না, ধান খেতে, তো সেই ক্ষেত্রে ধানের আল কিন্তু অনেক সময় ভেঙে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করি, ওই বস্তার ভিতরে মাটি ঢুকিয়ে ইয়ে করি। এটাও কিন্তু এক প্রকার জিও টেক্সটাইল বা এই টার্মসেই কিন্তু যায়। ইরোশন কন্ট্রোল, তারপর হচ্ছে সিলিং, প্রোটেকশন, এক্সেট্রা। তো আমরা যদি বলি কি কি ফাইবার ইউজ করা হয়, দুই ধরনের ফাইবার ইউজ করা হয়, ন্যাচারাল ফাইবার এবং সিনথেটিক ফাইবার। ন্যাচারাল ফাইবারের ভিতরে জুট এবং রেমি ইউজ করা হয়, যেটা জুটের ব্যবহার তুমি বাংলাদেশে দেখবা জিও টেক্সটাইলে। সিনথেটিক ফাইবারের ভিতরে পলিস্টার, পলিএমাইড, পলিইথিলিন, পলিপ্রোপিলিন। তোমার রাজশাহীতে যেটা আছে সেটা সিনথেটিকের। ওকে, তো জি কোথায় স্যার। কোথায় ব্যবহৃত হয় আমরা যদি দেখি ছবিগুলো সংক্ষেপে শেষ করে দেই, সেটা হচ্ছে যে যেমন রোড ওয়ার্ক, যে নতুন একটা রোড তৈরি করা হচ্ছে, তো সেটা বা বাড়ি তৈরি করতেছো, সেটা নিচের দিকে দেবে যাবে কিনা বা দেবে যাওয়ার থেকে রক্ষা করার জন্য এ ধরনের জিও টেক্সটাইল দেওয়া হয়। তখন এটা দেওয়ার ফলে কি হবে, লোডটা সম্পূর্ণরূপে পুরোটার উপরেই পড়বে, যার কারণে কোনো একটা প্রান্ত ধসে যাওয়া বা এই ধরনের সমস্যাটা হবে না। বলা হচ্ছে যে রোড ওয়ার্ক। তারপরে হচ্ছে রেলওয়ে ওয়ার্কস। তো এই ধরনের রেলওয়ে, আমরা যেহেতু রেলওয়ে লাইনগুলো তৈরি করি, তো সেই ক্ষেত্রে এই ধরনের জিও টেক্সটাইল দিয়ে যখন দিব তখন একইভাবে কাজ করবে, যে এটাকে প্রটেক্ট করবে ভেঙে যাওয়া থেকে। যেমন তুমি নাটোরে গিয়েছো কিনা, যে নাটোরে যে রেল লাইনটা রয়েছে বা চলন বিলের ভিতর দিয়ে, সো পুরোটাই কিন্তু নিমজ্জিত হয়ে থাকে অনেক সময়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইউজ করা হয়, যে এটা যেন ভেঙে না যায় এবং এগুলো যেন চলে না যায়। রেলওয়ে ওয়ার্কস, এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ড্রেনেজের জন্য। এবং একই সাথে রিভার, ক্যানাল এন্ড কোস্টাল ওয়ার্কস, এরকম পানি ধারণ করে রাখার জন্য কিন্তু আমাদের এই জিও টেক্সটাইল গুলো ইউজ করা হয়েছে। যে সমস্ত খরাপ্রবণ এলাকা, তো এখানেও যদি ছেড়ে দেওয়া হয় তাহলে মাটি তো শোষণ করে নিবে, তো এইভাবে ক্যানাল তৈরি করে বা আর্টিফিশিয়াল ট্যাঙ্ক তৈরি করে কিন্তু আমরা পানিগুলোকে রিজার্ভ করতে পারি। অ্যাডভান্টেজেস গুলি কি কি, cost saving material, increase construction speed, acid supplementary, improve quality, high strength, resistant, rot resistance, etc. ওকে, তারপরে গ্লোবাল মার্কেট, হ্যাঁ প্রচুর ডিমান্ড। এখন আমরা এই মার্কেটটা এখনো ধরতে পারিনি, আমাদের এই মার্কেটটা ধরা উচিত, যদিও কোভিড এর কারণে এখন আমরা বর্তমানে পিপি টিপি এগুলো মাস্ক টাক্স বানাচ্ছে, কিন্তু আসলে সেই লেভেলের নয়। তারপরও আমাদের যে টেকনিক্যাল টেক্সটাইলের মার্কেটটা রয়েছে সেটা ধরতে হবে। বাংলাদেশে হাতে গোনা কয়েকটা ফ্যাক্টরি বা এক দুইটা ফ্যাক্টরি এই ধরনের কাজ করে থাকে। তো এই ধরনের কয়েকটা ফ্যাক্টরির ভিতরে যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে কিছু নাম, যে নিট স্কিউ কম্বিনেশন, এক্সট্রা পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ ইত্যাদি। তো এই ছিল আজকে আমাদের লেকচার, কেটে যাবে এখনই, তুমি চাইলে আবার জয়েন করতে পারো, আর একটু কথা আছে। সো
আজকে জি। আমরা যে লেকচারটি দেখলাম সেটা হচ্ছে জিও টেক্সটাইল। জিও টেক্সটাইল অর্থাৎ জিওলজিক্যাল কাজে বা মাটির সাথে যখন এই ধরনের কাজে ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে আমরা জিও টেক্সটাইল বলছি। তো প্রথমেই জিও টেক্সটাইল হিস্টোরি জেনেছি যে রবার্ট আর জি রাবিট সেটাকে ব্যবহার করেন। প্রপার্টিস হলো ফিজিক্যাল, মেকানিক্যাল, হাইড্রোলিক। তো ফিজিক্যালের ভিতরে ফিজিক্যাল মেকানিক্যাল প্রপার্টিস এর ভিতরে যে স্ট্রেংথ সেগুলি, হাইড্রোলিকের ক্ষেত্রে পাস হবে কিনা এবং সার্ভিসিবিলিটি প্রপার্টিস এর ভিতরে কতদিন থাকবে সেগুলো বোঝাচ্ছে। টাইপস এর ভিতরে আমরা ম্যানুফ্যাকচারিং এর উপর এবং ইউজ এর উপর, ম্যানুফ্যাকচারিং এর উপর ওভেন, নিটেড, নন ওভেন, তারপর জিও রডস, তারপর জিও নেটস, জিও মেমব্রেন, জিও সেল, জিও ফোম ইত্যাদি। এবং টাইম অফ ইউজ এর উপর বেস করে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এখন থার্ড